আমরা এর পরের টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা গল্প বলে নিই। গল্পটা তোমাদের এই অধ্যায়ের সাথে বা তোমাদের বইয়ের এই চ্যাপ্টারটার সাথে খুব একটা রিলেভেন্ট না বা পরীক্ষায় আসবে না, বাট একটা গল্প পড়লে বা স্টোরি শুনলে একটা লাভ আছে তোমাদের ব্যাপারটা মাথায় ভালোভাবে ঢুকবে বা পড়াটা তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। সো গল্পটা কি, আজ থেকে প্রায় 400 বছর আগে, 400 বছর না, ঠিক 380 বছর আগে ব্রিটেনে মানে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের উইলস্থর্প ম্যানারে এক কৃষক পরিবারে একটা ফার্ম হাউসে একটা ছেলে জন্ম নেয়। তখন কিন্তু কেউ ধারণাও করে নাই এই ছেলেটা একদিন বিজ্ঞানের জগতে রাজত্ব করবে। এই ছেলেটার জন্মের 3 মাস আগে তার বাবা মারা যায়। এই ছেলেটার বয়স যখন 3 বছর হয় তখন তার মা আরেকটা বিয়ে করে এবং তারপর থেকে সে তার নানির কাছে বড় হতে থাকে। এবং এই ছেলেটা তার সৎ বাবাকে একটুও দেখতে পারতো না এবং তার মা যেহেতু একটা নতুন বিয়ে করেছে, সো মায়ের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল এবং সে তার মা এবং সৎ বাবার ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিল। সো এই ছেলেটা যখন স্কুলে যায় তখন সবার ভিতর বেস্ট ছিল, তার প্রতিদ্বন্দ্বী ওই স্কুলে কেউ ছিল না। স্কুলে থাকা অবস্থায় সে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার করে ফেলে এবং 1656 সালে এই লোকের সৎ বাবা মারা যায় এবং তার মা তখন আবার তাদের ওই গ্রামের ফার্ম হাউসে ফিরে আসে এবং ফিরে এসেই ওই ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসে। মানে উদ্দেশ্য ছিল হচ্ছে ক্ষেত খামারে কাজ করবে, ভবিষ্যতে যাতে তার কোনো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না হয়, ভরণ পোষণে কোনো প্রবলেম না হয়। কিন্তু বাড়িতে আনার পর দেখা যায় এই ছেলেটার কাজের প্রতি বা কৃষিকাজের প্রতি কোনো ঝোঁক নেই, মানে কোনো কাজই করে না। কাকার উপদেশে তাকে পরবর্তীতে আবার পড়াশোনায় ফেরত পাঠানো হয়, সেটা হচ্ছে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয়। আমার এতক্ষণের কথা শুনে তোমরা হয়তো বুঝে গিয়েছো আমি কার কথা বলছি। তিনি হচ্ছেন গ্রেট সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন। বিজ্ঞানের প্রায় সবগুলা শাখায় তার অবদান আছে, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ফিলোসফি, কেমিস্ট্রি, এমনকি ব্ল্যাক ম্যাজিকের মতো জিনিসেও তার ইন্টারেস্ট ছিল। নিউটনকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, তার ভিতর সবচেয়ে বড় যে বিতর্কটা সেটা হচ্ছে ক্যালকুলাস আবিষ্কার নিয়ে। অনেক বইতেই তোমরা লেখা দেখবা যে ক্যালকুলাসের আবিষ্কার হচ্ছেন নিউটন, আবার কোনো বইতে লেখা দেখবা ক্যালকুলাসের আবিষ্কার হচ্ছেন লিবনিজ, আবার কোনো বইতে লেখা যৌথভাবে নিউটন এবং লিবনিজ ক্যালকুলাস আবিষ্কার করেন। বাট এইটা নিয়ে কিন্তু ওই সময় অনেক ডিবেট ছিল। সো ডিবেটটা অনেকটা এরকম যে নিউটনের ভাষ্যমতে সে ক্যালকুলাস আবিষ্কার করে 1666 সালে কিন্তু প্রকাশ করে 1693 সালে। অন্যদিকে লিবনিজের ভাষ্যমতে সে ক্যালকুলাস আবিষ্কার করে 1674 সালে কিন্তু প্রকাশ করে 1684 সালে। কে কত সালে এটা আবিষ্কার করেছিল সেটা একমাত্র সেই ভালোভাবে জানে, বাট প্রকাশ করেছিল কিন্তু লিবনিজ আগে, মানে নিউটনের প্রায় 10 বছর আগে সে প্রকাশ করেছিল। সো ওই সময় ওইটা যখন ডিবেটটা যখন খুব বড় আকার ধারণ করে তখন সেটাকে রয়্যাল সোসাইটিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা বাংলাদেশের মতোই তদন্ত কমিটি গঠন করা হয় এবং ওই তদন্ত কমিটির হেড ছিলেন নিউটন নিজে। এবং অনেক তদন্ত করার পর বুঝতে পারছি কী টাইপের তদন্ত হয়েছে। তদন্ত করার পর ঘোষণা দেওয়া হয় এই ক্যালকুলাসের আবিষ্কারক হচ্ছেন আসলে নিউটন নিজে। সো বুঝতেই পারছে ব্যাপারটা যে কী হয়েছে, আসলে ক্যালকুলাসকে আবিষ্কার করছে এটা সঠিকভাবে জানা যায় না, বাট ওনরাই যে আবিষ্কার করছে এরকম নয়। ক্যালকুলাস কিন্তু ধাপে ধাপে অনেক উন্নতি হয়েছে, প্রথম যেরকম ছিল সেরকম, মানে আমি বুঝতে চাচ্ছি যে কোনো একজনের অবদান নেই এটাই। আগে ক্যালকুলাসের ভিত্তি অন্য জায়গা থেকে আসছে, সো যে কোনো একজন আবিষ্কার করেন এই ক্যালকুলাস। যাই হোক, এই লোকের সবচেয়ে বিখ্যাত বই সেটা হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এই বইটা প্রথম যখন রয়্যাল সোসাইটিতে প্রকাশ করার জন্য উনি আবেদন করেন তখন কিন্তু এটা প্রকাশ করতে চায়নি। তখন বিজ্ঞানী এডমন্ড হেলি, ওই যে তোমরা হেলির ধূমকেতু নাম শুনছো না, সো ওই বিজ্ঞানীর সহায়তায় এবং উনি টাকা পয়সা দিয়ে এই বইটা পাবলিশ করানোর ব্যবস্থা করেন। এই বইটার নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ইংলিশে এটার নাম দেওয়া হয়েছিল ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। সো এই বইটি নিউটন তার বিখ্যাত 3টা সূত্র লিখে দিয়েছিলেন। সো আজকে আমরা তার ভিতর থেকে নিউটনের প্রথম সূত্র বা নিউটনস ফার্স্ট ল এই জিনিসটা পড়ব। এখন চলো দেখি নিউটন তার প্রথম সূত্রে কি বলছেন। সো নিউটনের সূত্রটা যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখি, একটা কি 2টা ভিডিও দেখি। এই ভিডিও 2টেই স্পেসে শ্যুট করা, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শ্যুট করা। তোমরা যারা নাসা বা স্পেসের বিভিন্ন ভিডিও দেখো তারা হয়তো এগুলো আগে দেখছো বা বিদেশি বিভিন্ন মুভিতে এগুলো দেখছো। সো যারা দেখো না তাদের জন্য আবার একটু দেখাচ্ছি। এই দেখো, স্পেসের ভিতরে
তোমরা জানো যে স্পেসের ভিতর কোনো গ্র্যাভিটি নেই, মানে স্পেসে কোনো গ্র্যাভিটি নেই। সো এই স্পেস স্টেশনে মানুষ এরকম ভাসতে পারে, এরকম শূন্যে ভাসে। এই যে দেখো ইন্টারেস্টিং একটা ভিডিও, এই যে উনি কীরকম স্পিন করছে, ঘুরছে। তারপর এই ভিডিওটা দেখো, একটা স্পিনারকে উনি একবার ঘুরাচ্ছে, তারপর ছেড়ে দিচ্ছে, অনবরত এটা ঘুরছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো চলো এখন নিউটনের ফার্স্ট লয়ের তোমাদের বইয়ে যে এক্সপেরিমেন্টটা দেওয়া আছে সেটা একটু দেখি। তোমাদের বইয়ে এই এক্সপেরিমেন্টটা দেওয়া আছে। এক্সপেরিমেন্টে কী হয়, একটা গ্লাস রাখে, তার উপর একটা কাগজের টুকরা রাখে এবং তার উপর একটা কয়েন রাখে। এই যে কয়েনটা রাখলো এখন, এবং এখানে যখন ধাক্কা দেয় এটাকে, তখন কয়েনটা নিচে পড়ে যায়। এরকম এক্সাম্পল কিন্তু তোমাদের আশেপাশে আরও অনেক আছে। তোমরা যারা ক্যারাম খেলো তারা হচ্ছে প্রথমে, আগে ছোটোবেলা আমরা তাল গাছ খেলতাম না ক্যারামের ভিতর। সো যখন স্ট্রাইকটা দিয়ে এই নিচের গুটিটাকে তোমরা হিট করো, তখন কি হয়, আমি অ্যানিমেশনটা দেখাচ্ছি। অ্যানিমেশনটা খুবই বাজে হবে আমি জানি, জাস্ট বোঝানোর জন্য, তোমরা বুঝলেই হয়েছে। সো স্ট্রাইকটা যখন নিচের এটাকে হিট করে তখন এটা কিন্তু বেরিয়ে যায় এবং এটা এরকম হয়। এখন দেখো এটা কিন্তু একটু সরে গেছে এই জায়গা থেকে, বাট আসলে হওয়ার কথা ছিল কি যে একেবারে সরাসরি শুধু নিচেরটা বেরিয়ে যাবে, উপরেরটা বেরিয়ে যাবে না। এই উপরেরটা একটু, মানে এই যে যেটা বের হওয়ার কথা ছিল সেটার উপরেরটা একটু কেন বের হয়েছে, এটার কারণ হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ কি একটু আমি ছোট্ট করে একটু বলে নিই। সো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে যেরকম দেখি, ধরো এই যে কাগজটা এবং উপরে হচ্ছে একটা কয়েন। সো আমরা দেখি কি এই যে এর সারফেসগুলো, এর তলগুলো অনেক মসৃণ। আসলে রিয়েল লাইফে কিন্তু এদের তলগুলো এতটা মসৃণ না, এই রকম খাসকাটা খাসকাটা, কিন্তু আমরা খালি চোখেগুলোকে দেখতে পাই না। সো এর কারণে, এইরকম হওয়ার কারণে দেখো এখানে কিন্তু ঘর্ষণ বল তৈরি হয়। সো এর কারণে হচ্ছে এই ব্যাপারটা ঘটলো। বাট আসলে হওয়ার কথা ছিল কি, এই যে উপরের বলটাকে যখন এটা হিট করলো, স্ট্রাইকটা হিট করলো, এই যে স্ট্রাইকটা যখন হিট করলো বলটাকে, তখন শুধু এই বলটা বের হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আশা করি তোমরা বুঝছো আমি কি বুঝাইতে চাইছি। সো এখন আসি আমরা নিউটনের সূত্র। নিউটনের সূত্রতে কি বলছে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। একটু আগে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখলাম সেইটাই কিন্তু এখানে বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। এই যে আমরা একটু আগে যে কয়েনের আর হচ্ছে এই যে পেপারের এক্সপেরিমেন্টের কথা চিন্তা করি, এই ধর হচ্ছে পেপারটা এবং এর উপর হচ্ছে কয়েনটা। আমার আকার হাত খুবই বাজে, যাই হোক। সো আমরা বল প্রয়োগ করছি কোনটায়, এই পেপারের উপর না, এই পেপারের উপর বল প্রয়োগ করছি, কিন্তু এইটার উপর কিন্তু কয়েনের উপর কিন্তু কোনো বল প্রয়োগ করিনি। এই জন্য এটা স্থির ছিল এবং কয়েনটা মানে পেপারটা নিচ থেকে সরে যাওয়ার পর, পেপারটা নিচ থেকে সরে গেছে কারণ এইটার উপর বল প্রয়োগ করছে, কিন্তু কয়েনটার কোনো মুভমেন্ট হয় নাই। কারণ কি, কারণ হচ্ছে এটার উপর কোনো বল প্রয়োগ করিনি। এটাই কিন্তু বলছে এখানে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করালে, এটার উপর বাইরে থেকে যেহেতু কোনো বল প্রয়োগ করা হয় নাই, এ চিরকালই স্থির থাকতে চাইবে। এটাই হচ্ছে এই যে নিউটনের প্রথম সূত্র। বাট সেকেন্ড যেই কথাটা বলা হয়েছে যে সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে, বাট এইটা আমরা দেখলেও রিয়েল লাইফে কিন্তু এইটা সচরাচর দেখি না। আমরা যখন ধরো কোনো গাড়ি চলতে দেখি, আজীবন কি গাড়িটা চলতে থাকে, থামে না, থেমে যায়। তোমরা বলতে পারো যে ব্রেক করে যেন থামে, ব্রেক না করলেও তো থামবে। ধরো তুমি সাইকেল চালাচ্ছ, এখন তুমি প্যাডেল দেওয়ার পর একটা সময় প্যাডেল দেওয়া বন্ধ করে দিলা, সো সাইকেলটা কি আজীবন চলতে থাকবে? অবশ্যই না, থেমে যাবে। এটার কারণ হচ্ছে ঘর্ষণ বল এবং বাতাসের বাধা। তুমি যে এমন কোনো জায়গায় যদি যাইতে পারতা যে জায়গায় কোনো ঘর্ষণ বল নাই বা কোনো বাতাসের বাধা নাই, তখন কিন্তু তুমি আজীবনই এরকম সাইকেল কিন্তু আজীবনই চলতে থাকতো। একটু আগে আমরা যে ভিডিওটা দেখাইছিলাম, দুইটা ভিডিও দেখাইছি, এই জন্যই যে স্পেসে কিন্তু হচ্ছে এই ঘর্ষণ বলটা নাই বা বাতাসের বাধা নাই স্পেসে। সো এই জন্য কোনো বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, এটা সরলরেখায় সমবেগে চলতে থাকবে। একটু আগে যেই লোকটা স্পিনারটাকে ঘোরাচ্ছিল, ঘোরানোর পর ধাক্কা দিচ্ছিল, তোমরা দেখছিলা যে ওটা চলতেছিল, ঘুরতেছিল, আজীবন ঘুরতেছিল। সো এইটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র। আবার বলি, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় চলতে থাকবে, আজীবনই চলতে থাকবে। এটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় আজীবন থাকতে চাইবে। সো এটা ইংলিশে যদি বলি, আমি ইংলিশ ভার্সনে অনেকে আছো তাদের জন্য আমি একটু এডিট করি নি এগুলো। If a body is at rest or moving at a constant speed in a straight line, it will remain at rest or keep moving in a straight line at a constant speed unless
ইট ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স। সো ইফ এ বডি ইজ ইন রেস্ট, একটা বডি যদি রেস্টে থাকে আর হচ্ছে মুভ করতে থাকে কনস্ট্যান্ট স্পিডে, সো এটার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এটা আজীবন আগের অবস্থা বজায় থাকবে বা বজায় রাখতে চাইবে। সো এরপর আমরা হচ্ছে আর একটা জিনিস ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে জড়তা বা এনার্শিয়া। পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। এই দুইটা লাইন দেখে কি মনে হচ্ছে? অনেক মিল না? সো এই দুইটা লাইনের ভিতর খুব একটা কিন্তু পার্থক্য নাই, প্রায় একই জিনিস বলা হয়েছে যে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। এইটা বলা হয়েছে থিওরিটিক্যালি, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, যে সে আগের অবস্থা বজায় রাখতে চায়। আর এটা এখানে বলা হয়েছে যে সমবেগে সরলরেখায় চলতে থাকে বা স্থির বস্তু স্থির থাকে। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। এখন এই জড়তা বা এনার্শিয়া দুই ধরনের। একটু আগে আমরা যেটা দেখছিলাম যে জড়তা বা এনার্শিয়া, এটার ব্যাপারে তো তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, যে আগে যেই অবস্থায় ছিল সে সেই অবস্থায় থাকতে চায়। যেমন কয়েনটার কথা বলছিলাম, যে কয়েনটা ওই অবস্থায় ছিল এবং সে যেহেতু ওই অবস্থায় ছিল মানে স্থির ছিল, সো সে আজীবনই ওই অবস্থায় থাকতে চাইবে। সে এটাই হচ্ছে তার জড়তা বা এনার্শিয়া। এখন জড়তা বা এনার্শিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক এনার্শিয়া আর একটা হচ্ছে ডাইনামিক এনার্শিয়া। স্ট্যাটিক এনার্শিয়া কি? স্থিতিশীল বস্তু, যে বস্তুটা স্থির আছে সেটা চিরকাল স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, সেটাকে বলা হয় হচ্ছে স্থিতি জড়তা বা স্ট্যাটিক এনার্শিয়া। কয়েনটার উদাহরণ দিতে পারো, তারপর হচ্ছে ক্যারামের গুটির উদাহরণ দিতে পারো। আর ডাইনামিক এনার্শিয়া হচ্ছে গতিশীল বস্তু, যে বস্তুটা গতিশীল ছিল সেই বস্তুটার গতি চিরকাল মানে সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে গতি জড়তা বা ডাইনামিক এনার্শিয়া বলে। এটা হচ্ছে তোমরা ওই উদাহরণটা দিয়ে মনে রাখতে পারো তোমাদের বইয়ে যেটা আছে, যে তোমরা যখন গাড়িতে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকো বা যে কোনো সময় বসা থাকা অবস্থায়ও যখন গাড়িটা হঠাৎ করে ব্রেক করে, তুমি আগে কী ছিল? গতিশীল ছিল না? তুমি হয়তো বসেছিলা কিন্তু গাড়িটা তো গতিশীল ছিল, সো বাইরের পরিবেশের সাপেক্ষে তো তুমি গতিশীল ছিলা। সো হঠাৎ করে গাড়িটা যখন ব্রেক করে তখন হচ্ছে তুমি সামনের দিকে ঝুঁকে যাও, কারণ কি? তুমি যে গতিশীল ছিলা ওই তোমার বডি ওই গতিটাকে অক্ষুণ্ণ রাখতে চায় বা সমবেগে চিরকাল গতিশীল থাকতে চায়। সো এটা হচ্ছে হয় ডাইনামিক এনার্শিয়া বা গতি জড়তার কারণে, এই জন্য তুমি হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়ো বা পড়ে যাওয়ার অবস্থা হয়। সো আশা করি এইটা তোমরা বুঝছো যে স্ট্যাটিক এনার্শিয়া এবং ডাইনামিক এনার্শিয়া কি, মানে স্থিতি জড়তা এবং গতি জড়তা কি, এবং নিউটনের প্রথম সূত্রটা বুঝছো আশা করি, যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের থিওরিটিক্যাল সূত্র। আর হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যদি এটা বলতে চাই যে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে হচ্ছে জড়তা বা এনার্শিয়া বলে। এরপরে তোমাদের বইয়ে দুইটা কোশ্চেন দেওয়া আছে, দুইটা না তিনটা কোশ্চেন দেওয়া আছে। সো কোশ্চেনগুলো দেখি। কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? তোমাদের গ্রামে যারা ছিল তারা হয়তো দেখছো হয়তো, বাট শহরে এখন প্রচলিত নাই এটার, যে কোনো কাঁথা বা কম্বল এগুলাকে হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে তারপর ধুলা বের করে। শহরে অনেকে করে, বাট আমি খুব একটা দেখিনি। যাই হোক, ওই কথা বাদ। যেটা বলছিলাম যে কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? সো সে একটা অ্যানিমেশন না, জাস্ট একটা হচ্ছে পিকচার আছে। সো এটা বাদ, ওইটা দিয়ে আমরা কিছুই বুঝবো না। এই এক্সপেরিমেন্ট না, আসলে একটা ভিডিও, জাস্ট ভিডিওটা দেখো একটু। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমরা যারা বুদ্ধিমান তারা তো বুঝে গিয়েছো যে ব্যাপারটা কী ঘটে। দেখো, যখন এই কাঁথার উপর বা আমি আবার ভিডিওটা প্লে করি, কাঁথার উপর বা হচ্ছে কম্বলের উপর ধুলো থাকে, উপরেও থাকতে পারে বা সুতার ভিতরেও থাকতে পারে। সো দুইটাই কিন্তু সুতা বা কাপড়টা ওটা হচ্ছে স্থির অবস্থায় থাকে এবং তার ভিতরে যে ধুলাগুলো ওইটাও কিন্তু স্থির অবস্থায় ছিল। এইখানে যেরকম আছে ব্যাটের উপর রং বা হচ্ছে যেগুলো রঙের কণাগুলো স্থির অবস্থায় আছে, ব্যাটটাও স্থির অবস্থায় আছে। সো বলটা যখন পড়লো তখন কিন্তু এইটা গতিশীল হইল, বাট এইটা কিন্তু এই কণাগুলো গতিশীল হইল না, কারণ বল প্রয়োগ করা হচ্ছে এইটার উপর, স্পেসিফিক এই ব্যাটটার উপর বল প্রয়োগ করা হচ্ছে। সো এইটা আগে স্থির ছিল এবং ওর আগের অবস্থা বজায় রাখতে চায়, মানে আগে যে অবস্থায় ছিল। নিউটনের ফার্স্ট ল কি বলে? যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বা সেই ধর্ম বজায় রাখতে চায়। সো যেহেতু ওর আগের অবস্থা বজায় রাখতে চায়, সো ও স্থির থাকবে এবং বলটা পড়ার সাথে সাথে
ব্যাটের অবস্থানটা পরিবর্তন হবে, ফেব্রিক বা কাপড়ের ব্যাপারে ঠিক সেম জিনিসটা ঘটে, কাপড়ের অবস্থানটা পরিবর্তন হয়, বাট ধুলার কণাগুলো বা ময়লার কণাগুলোর অবস্থান পরিবর্তন হয় না, কারণ তার উপর বল প্রয়োগ করা হয়নি। সো স্ট্যাটিক ইনার্শিয়া বা গতি জড়তার কারণে ও স্থির থাকে এবং হচ্ছে আমরা ভাবি যে বাইরে বেরিয়ে যায়। সো এইটাই হচ্ছে কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করার ফর্মুলা। এরপরে আরেকটা কোশ্চেন আছে, দেখি সেটা কি। স্পিন বলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে বল করে, কিন্তু পেস বলাররা অনেক দূর থেকে ছুটে এসে বল করেন, এটা কেন? সো এটার হিসেবে এক্সাম্পল হিসেবে আমরা দুইটা বলার উদাহরণ নিয়েছি, যে তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম, যাই হোক। সো একজন স্পিন বলার, তাইজুল বলি বা সাকিব আল হাসান বলি, একজন স্পিন বলার যখন বল করেন তখন তার টার্গেট কি থাকে? বলটাকে যতটা সম্ভব টার্ন করানো, ঘুরানো, ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে দেওয়া, যে বলটা একদিকে মারলো কিন্তু সেটা টার্ন করে অন্যদিকে চলে গেল, এইটি হচ্ছে মূল লক্ষ্য থাকে। কিন্তু একজন পেস বলারও টার্ন করা, হালকা টার্ন করানোর লক্ষ্য থাকে, বাট মেইন উদ্দেশ্য থাকে বলটাকে কতটা দ্রুত গতিতে নিক্ষেপ করা যায় বা ব্যাটসম্যানদের দিকে দেওয়া যায়। সো সেক্ষেত্রে কী হয়, অনেক দূর থেকে যদি দৌড়ে আসে, সো গতি জড়তার কারণে বা ডাইনামিক ইনার্শিয়ার কারণে উনি বলটা যখন ছুঁড়ে মারবে তার আগেই ওর ভিতর হচ্ছে যে গতি জড়তা ছিল তার কারণে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায় এবং বলের গতিটা বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই হচ্ছে পেস বলাররা দূর থেকে ছুটে এসে বল করেন এবং স্পিন বলাররা এক জায়গা থেকে ছুটে এসে, মানে এক জায়গায় দাঁড়িয়ে বল করেন, একটু মানে অল্প একটু দৌড়ে এসে বল করেন, দৌড়ে কি হেঁটেই আসেন, কিন্তু অনেক দূর থেকে পেস বলাররা অনেক দূর থেকে ছুটে এসে বল করেন। আশা করি এই কোশ্চেনটাও তোমরা বুঝছো। এরপরে আমাদের সর্বশেষ কোশ্চেন, যে এরকম একটা চিত্র দেওয়া আছে, কোনো একটা অবলম্বনের নিচে সুতা দিয়ে একটা ভর বাঁধা আছে এবং নিচে আর একটা সুতা আছে, এবং এখান থেকে এই দড়িটা ধরে টান দিলে, হ্যাঁচকা টান দিলে এবং ধীরে ধীরে টান দিলে কোন দড়িটি আগে ছিঁড়বে এবং কেন? সো আমি যদি হ্যাঁচকা টান দিই, হঠাৎ করে টান দিই, তখন হচ্ছে এ দড়িটা ছিঁড়বে, এবং যদি আস্তে আস্তে টান দিই তাহলে বি দড়িটা ছিঁড়বে। উত্তর দেওয়া আছে, এখন চিন্তা করতে বলা হয়েছে কেন। সো আমি পেনটা নিয়ে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ধরো তুমি হচ্ছে আস্তে আস্তে টান দিলে, তখন কি হবে? দেখো, তুমি টান দিয়ে একটা বল প্রয়োগ করছো নিচের দিকে, এইদিকে নিচের দিকে একটা বল প্রয়োগ করছো, এবং এইটার নিজেরও কিন্তু একটা ভর আছে। সো এই ভরের কারণে, এই যে ভরের কারণে হচ্ছে ও নিচের দিকে একটা বল প্রয়োগ করবে না, ওর ওজনটা নিচের দিকে কাজ করবে। সো তুমি যে টানটা দিলা এবং হচ্ছে ওর নিজের যে ওজন একই দিকে কাজ করবে এবং হচ্ছে এই দড়িটা ছিঁড়বে। এখন তো তোমরা বলতে পারো যে ভাইয়া সেজন্য তো এই দড়িটাও ছিঁড়তে পারে। সো এইটা আমি একটু বুঝাই যে এই দড়িটা কেন ছিঁড়বে না, এরাজার দিয়ে ইরেজ করিনি। সো হ্যাঁচকা টান দেওয়ার ব্যাপারটা বলি। হ্যাঁচকা টান দেওয়ার ক্ষেত্রে এই দেখো, এই বস্তুটা কিন্তু স্থির অবস্থায় আছে। সো আমরা কি পড়ছিলাম যে স্ট্যাটিক ইনার্শিয়াতে, যে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, চিরদিনই সেই অবস্থায় থাকতে চায়। সো তুমি যখন হঠাৎ করে টান দিবা তখন এই সমস্ত বলটা এটার উপর প্রয়োগ হবে। সো হঠাৎ করে টান দিলে ও কিন্তু ওর স্থিতিটা, মানে আগে যেই অবস্থানে ছিল, সো ও কিন্তু সেই অবস্থানটা বজায় রাখতে চাইবে। সো ও কিন্তু অবস্থানটা নড়াচড়া করতে চাইবে না। সো বলটা কিন্তু ওই দিকে পৌঁছানোর আগেই এই দড়িটা ছিঁড়ে যেতে পারে। কিন্তু তুমি যখন আস্তে আস্তে টান দিবা, আস্তে আস্তে টানবা, তখন কিন্তু ও নিজের যে বল, মানে ওজনটা, এবং তুমি যে টানটা দিবা সমস্তটা এই দড়ির উপর পড়বে। সো এই দড়িটা এই জন্য ছিঁড়ে যাবে। আর তুমি যখন হ্যাঁচকা টান দিবা তখন স্ট্যাটিক ইনার্শিয়া বা স্থিতি জড়তার কারণে ও এই জায়গায় স্থির থাকতে চাইবে এবং হচ্ছে সমস্ত এই টানটা এইটার উপর, এই দড়িটার উপর পড়বে। সো দ্যাটস ওয়াই এই দড়িটা ছিঁড়ে যাবে। সো এই ছিল হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। আশা করি তোমরা ভালোভাবে বুঝছো। বাট এই ক্লাস বিষয়ে যে কোনো ধরনের কোশ্চেন যদি বুঝতে না পারো, যে কোনো ধরনের কোশ্চেন নিচে করতে পারো, এবং ক্লাসে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা আমার বোঝানোর ভিতর যদি কোনো ভুল থেকে থাকে, অবশ্যই ভুল থাকতে পারে। আমি মানুষ, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে আমি সব কিছু জানি, দুনিয়ার সব কিছু জানি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানতো না যাই হোক সব কিছু দুনিয়ার। যাই হোক, আমি মানুষ, ফেরেশতা না, আমার ভুল থাকতেই পারে। সো যে কোনো ধরনের ভুল তোমাদের যদি চোখে পড়ে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই তো এতটুকু ছিল ক্লাস। আর আমাদের ছোটোখাটো একটা কমিউনিটি আছে, ওইটায় তোমরা অ্যাড হয়ে নিতে পারো, যাতে ফিউচার আমাদের বিষয়ে কোনো আপডেট বা আমরা হচ্ছে ফিউচার ইন্টারেক্টিভ পিডিএফ বুক লঞ্চ করতে চাচ্ছি, তারপর হচ্ছে তোমাদের জন্য এক্সাম সিস্টেম বিল্ড আপ করছি। সো এগুলোর জন্য হচ্ছে তোমরা আমাদের গ্রুপ বা কমিউনিটিগুলোতে অ্যাড হয়ে থাকতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।